আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্কে। শুরুতেই শিরোনাম। ঝাড়খণ্ডেও ক্ষমতার নিয়ন্ত্রণ হারালো বিজেপি। নাগরিকত্ব আইন ও এনআরসির নামে বিভাজনের রাজনীতি করছে মোদি, দাবি বিরোধীদের। ইদলিব অভিযানে বাস্তুচ্যুত 1,20,000-এর বেশি সিরীয়। উদ্ধারে জাতিসংঘের 6 ঘন্টার অস্ত্রবিরতির প্রস্তাব। ক্রিসমাস উদযাপনে প্রস্তুত বিশ্ব। বর্ণিল আয়োজনে ভাসছে নানা দেশ। উপহারের গাড়ি নিয়ে ভ্রমণে সান্তা ক্লজও। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। বিজেপির হাত থেকে বেরিয়ে গেল আরও একটি রাজ্যের নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে শপথ গ্রহণ করবে কংগ্রেস জেএমএম জোটের নতুন সরকার। সোমবার 81 আসনের বিধানসভায় 47টি আসন নিশ্চিত করে জোট। এর সাথে যুক্ত হতে পারে স্থানীয় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে বুথ ফেরত জরিপের ইঙ্গিত সত্য প্রমাণ করতেই যেন বিজেপির জয় আটকে যায় 25 আসনে। রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন জেএমএম প্রেসিডেন্ট হেমন্ত সোরেন। এরই মাঝে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2014 সালে বিজেপি ক্ষমতা গ্রহণের আগে টানা 3 দফা রাজ্যটির শাসন ছিল জনশক্তি মুক্তি মোর্চার নিয়ন্ত্রণে। গেল মাসেই মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের দখল হারায় বিজেপি। এক নয়া অধ্যায়। ঝাড়খণ্ডে নতুন অধ্যায় শুরু করবে কংগ্রেস জেএমএম জোট। মেলবন্ধনের মাধ্যমেই পরিচালিত হবে সরকার। যে প্রত্যাশা নিয়ে জনগণ ভোট দিয়েছেন তাদের সেই আকাঙ্ক্ষার জায়গাটি কখনো ভাঙবে না। কৃষক, শ্রমিক, নারী, বুড়ো সব ধর্মবর্ণের মানুষের জন্যই কাজ করব আমরা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবে নতুন পথের আলো। নাগরিকত্ব আইন এবং এনআরসির নামে ভারতকে বিভাজনের রাজনীতি করছে বিজেপি সরকার। মঙ্গলবার ভোর পর্যন্ত দিল্লির ধর্নায় এ অভিযোগ তোলে কংগ্রেস নেতৃবৃন্দ। একই দিন বিরোধী দলগুলোকে চিঠি দিয়ে বিজেপি ঠেকাও আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পাল্টা কর্মসূচি হিসেবে কলকাতায় আইনটির সমর্থনে মিছিল সমাবেশ করে রাজ্য বিজেপি। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কড়া হুঁশিয়ারি, কোনোভাবেই তার রাজ্যে হবে না এনআরসি। মহাত্মা গান্ধীর আদর্শ মেনে দিল্লির রাজঘাটে রাতভর ছিল কংগ্রেসের সত্যাগ্রহ। তীব্র শীত উপেক্ষা করে নাগরিকত্ব আইন বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ শীর্ষ নেতারা। বিরোধীরা অভিযোগ তোলেন নাগরিকত্ব আইন এবং এনআরসির অজুহাতে সংবিধান লঙ্ঘন করছে বিজেপি সরকার, করছে বিভাজনের রাজনীতি। সংবিধানের মুখবন্ধে স্পষ্ট বলা আছে, ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে নাগরিকদের বাক স্বাধীনতাকে সম্মান জানানো হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থানের। ভারতের উন্নয়ন নষ্টের জন্য শত্রুদের থেকে বেশি সক্রিয় নরেন্দ্র মোদী। বিচার ব্যবস্থার ওপর যখন সরকার চাপ প্রয়োগ করে তখন অবদমিত হয় দেশের আওয়াজ। শিক্ষার্থী জনসাধারণের ওপর যখন লাঠিচার্জ করে পুলিশ, সে সময় অধিকার হরণ হয়। মোদীজি ভুলে যাবেন না, আপনি কংগ্রেস নয় বরং গোটা ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছেন। একই দিন কলকাতায় আইনটির সমর্থনে মিছিল সমাবেশ করেন পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি জেপি নাড্ডা দেন নেতৃত্ব। যত মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজপথ সরগরম করছেন, তাদের তুলনায় সমর্থকদের সংখ্যাটা অনেক বেশি। তারা পেছন থেকে নীরবে করছেন পৃষ্ঠপোষকতা। ইস্যুগুলো নিয়ে যখন গোটা দেশে চলছে তোলপাড়, সে সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, তার রাজ্যে কোনোভাবেই কার্যকর হবে না এনআরসি। বৈচিত্র্যই ভারতের মূল সৌন্দর্য। আর রাজ্যের সরকার ব্যবস্থা অর্ধেকই পরিচালনা করেন সংখ্যালঘু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সেখানে অন্ধ্রপ্রদেশে এনআরসি কার্যকর হওয়ার প্রশ্নই ওঠে না। রাজ্যে এর বিরুদ্ধে একটি পিটিশন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। সহিংসতা কমে এলেও দেশের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে অব্যাহত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ। গেল 12 দিনের সহিংসতায় দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 26 জন, আটক রয়েছেন 1,500-এর বেশি। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তোপের মুখে পড়লেন রাজ্য গভর্নর জগদীপ ধনখড়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে তাকে আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার ক্যাম্পাসে ঢুকতেই তার গাড়ি আটকে নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরোধী স্লোগান দেন শিক্ষার্থীরা। আধা ঘন্টা অবরুদ্ধ রাখা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন গভর্নর। অবিলম্বে সমাবর্তন অনুষ্ঠান বন্ধ করে ভিসিকে পদত্যাগের আহ্বান জানান। হুঁশিয়ার করেন এটা আগুন নিয়ে খেলার শামিল। সময় থাকতে আইনের শাসন মানতে হবে। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস সহিংসতা ছড়িয়ে দিচ্ছে তোলেন এই অভিযোগও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গভর্নর। ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। প্রশাসন জানায় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বেঙ্কুলু প্রদেশ থেকে সুমাত্রার দিকে যাচ্ছিল বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অন্তত ৫০০ ফুট নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে ২৭ জনের ধারণ ক্ষমতা থাকলেও বাসটিতে যাত্রী ছিল ৫০ জন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় চালক। গেল সেপ্টেম্বরে পশ্চিম জাভা অঞ্চলে বাস দুর্ঘটনায় প্রাণ যায় ২১ জনের। ইদলিবে চলমান অভিযানে বাস্তুচ্যুত ১,২০,০০০-এর বেশি সিরীয়। তাদের নিরাপদ আশ্রয় সরাতে ৬ ঘন্টার অস্ত্রবিরতির প্রস্তাব দিল উদ্বিগ্ন জাতিসংঘ। এদিকে রাশিয়ার দাবি অভিযানের সাফল্যের কারণেই দেশটিতে ফিরছে শান্তি। ইদলিবে থেমে থেমে চলছে গোলাবর্ষণ আর বিমান হামলা। বিদ্রোহী দমনে রুশ সমর্থিত সিরীয় সরকারের টানা এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উদ্বেগ প্রকাশ করেছে ইদলিবে বসবাসরত ৩০ লাখ বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে। তাদের নিরাপদে সরে যেতে কমপক্ষে ৬ ঘন্টার অস্ত্রবিরতি কার্যকর চায় সংস্থাটি। ইদলিবে বসবাসরত বাসিন্দার নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন। এখনও চলছে বিমান হামলা। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মানবিকতার খাতিরে ৬ ঘন্টার জন্য অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। যখন একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইদলিব, তখন মস্কোতে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার পথে সিরিয়া। সিরিয়ায় সব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এছাড়া সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং অর্থনৈতিক প্রকল্প পুনরুদ্ধারে কাজ করছে রুশ সেনাবাহিনী। এরই মধ্যে শান্তি ফিরতে শুরু করেছে দেশটিতে। আশা করছি বিভিন্ন সংগঠনের সাথে যে সংকট ছিল তার দ্রুতই সমাধান হবে। আল তানফ অঞ্চলে অবৈধভাবে সামরিক ঘাঁটি করেছে যুক্তরাষ্ট্র। তারা হোমসে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে, যার কারণে এই শীতে তেল ও গ্যাসের চরম সংকটে পড়তে হবে সিরিয়বাসীকে। গেল ৫ দিনের অভিযানে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী তুরস্কে প্রবেশের অপেক্ষায় ১ লাখের বেশি বাসিন্দা। এত বড় সংখ্যক অভিবাসীর ভার একা বইতে অস্বীকৃতি জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ন্যায় বিচার পাননি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগি। সোমবার সৌদি আদালত ৫ জনের মৃত্যুদণ্ডের রায় দিলে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে তুরস্ক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলাগুলো পর্যবেক্ষণকারী কমিশন জানিয়েছে যুবরাজের ২ শীর্ষ সহযোগীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, অথচ তাদের বিরুদ্ধেই তুরস্কের হাতে রয়েছে সবচেয়ে জোরালো প্রমাণ। সোমবার হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৫ জনকে ফাঁসির সাজা শোনান আদালত। ৩ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু বাকি ২৪ অভিযুক্তকে খালাস দেন আদালত। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তুরস্কের কাছে হস্তান্তরের দাবি উঠেছে। গেল অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হন রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি। এখন পর্যন্ত মেলেনি তার দেহাবশেষ। চূড়ান্তভাবে হতাশ আমরা। পূর্ব নির্ধারিত রায়ে আদৌ কি ন্যায় বিচার পেলেন সাংবাদিক জামাল খাশোগি? অভিযুক্ত ৩১ জনের মধ্যে ২৪ জনই কিভাবে খালাস পান? এটা বিচার ব্যবস্থার উপহাস ছাড়া কিছুই নয়। আমাদের মতে তুরস্কের কাছে আইনি প্রক্রিয়া হস্তান্তর করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে ভোট হবে সিনেটের উচ্চকক্ষে। সেখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিনেটরদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতা চাক শুমার।
সোমবার নিউ ইয়র্ক এক সংবাদ সম্মেলনে চাক শুমার বলেন, নতুন মেইল ফাঁসের পর যে সত্য বেরিয়ে এসেছে এতে ভয় পাচ্ছে রিপাবলিকানরা। উচ্চকক্ষে ভোটাভুটির বিষয়ে 99 সিনেটরকে চিঠি পাঠিয়েছেন শুমার। তাতে উল্লেখ করা হয়, ট্রাম্পের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ থাকার পরও অন্ধের মতো সত্যকে গোপন করা হতে পারে। এজন্য সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে। গেল 18 ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে 2/3 ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। I think we need some witnesses, not a fishing তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাম্পকে অভিশংসিত করতে সব সিনেটরের ভোটের প্রয়োজন হবে। আমি মনে করি না আমার সহকর্মীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণকে উপেক্ষা করে ভোট দেবে। চিলিতে নতুন সংবিধান প্রণয়নে গণভোট অনুষ্ঠানের বিলে সই করলেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। সোমবার আইনি কাঠামো অনুসরণের আহ্বান জানান তিনি। 2020 সালের 26 এপ্রিল নতুন সংবিধান প্রণয়নের পক্ষে বিপক্ষে ভোট দেবেন চিলিবাসী। এরপরে নির্ধারণ করা হবে সংবিধানের কাঠামো এবং কারা সেটি সংস্কার করবেন। 1973 থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরশাসক অগস্টা পিনোশের শাসনামলে প্রণীত হয় বর্তমান সংবিধান, যা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। গেল 9 সপ্তাহ ধরে উত্তাল চিলি। আন্দোলনকারীদের অভিযোগ, সুষ্ঠু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রাজনীতিতে জনসাধারণের অংশগ্রহণের বিষয়গুলো স্পষ্ট নয় বিদ্যমান সংবিধানে। সাম্প্রতিক এক জনমত জরিপের তথ্য, দেশের 82% মানুষ চান সংবিধান সংস্কার। দুর্দশা যেন কাটছেই না মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের। পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সোমবার বরখাস্ত করা হলো প্রধান নির্বাহীকে। পদটির দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডেভিড এল ক্যালন। তবে বিশ্লেষকদের অভিমত, এই সিদ্ধান্তের মাধ্যমে আরও প্রশ্নবিদ্ধ হলো বোয়িংয়ের কর্মদক্ষতা। দুর্ভোগ দুর্দশা যেন বর্তমানে বোয়িংয়ের নিত্যসঙ্গী। চলতি মাসে বিতর্কিত 737 ম্যাক্স সিরিজের বিমানটি সাময়িকভাবে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রতিষ্ঠানটি। এরপরই তাদের পণ্য সরবরাহ বন্ধ করে সহযোগী সংস্থাগুলো, যার সব দায়ভার বর্তায় প্রধান নির্বাহীর উপর। সোমবার তাকেও বরখাস্ত করল বোয়িং। কারণ হিসেবে বলা হয়, 1 বছরের মধ্যে 2টি ভয়াবহ দুর্ঘটনা, পরবর্তী নিন্দা সমালোচনা ঠেকানো বা বিশ্ববাজারে বোয়িংয়ের ভাবমূর্তি ফেরাতে ব্যর্থ হয়েছেন ড্যানিস মুলেনবার্গ। কিন্তু বিষয়টিকে কিভাবে দেখছেন বিমানটির সেবাগ্রহীতারা? অনেক আগেই বোয়িংয়ের শীর্ষ পর্যায়ে রদবদল প্রয়োজন ছিল, কারণ ধারাবাহিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দুঃখজনক হলো, ক্রিসমাসের আগ মুহূর্তে বরখাস্ত হলেন প্রধান নির্বাহী। বড় দুটি দুর্ঘটনার পরও কাউকে দোষারোপ করেনি বোয়িং। কাউকে তো দায়ভার নিতে হবে, সে কারণেই প্রধান নির্বাহীকে চাকরিচ্যুত করা হলো। বিশ্লেষকদের অভিমত, প্রধান নির্বাহীকে অপসারণের মাধ্যমে সংকট থেকে উত্তরণ ঘটবে না বোয়িংয়ের, উল্টো আরও প্রশ্নবিদ্ধ হলো মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটির কার্যক্রম। নিরাপত্তা ইস্যুতে গোটা প্রতিষ্ঠানটি বড় ধরনের তালগোল পাকিয়েছে। কারো ওপর তো দোষ চাপাতেই হবে, এ কারণে প্রধান নির্বাহীকে বেছে নেয়া। ভুললে চলবে না, বোয়িংয়ের দুর্দশার সময় তিনি সবকিছু সামলেছেন। তার পক্ষেই ত্রুটি ও সমাধানগুলো জানা সম্ভব। নতুন কাউকে পদে বসালেই এক নিমিষেই সংকট দূর হবে, এমন ভাবাটা ভুল। 1 বছরের মধ্যে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার মালিকানাধীন 737 ম্যাক্স সিরিজের 2টি বিমান দুর্ঘটনায় পড়ে। প্রাণ হারান কমপক্ষে 346 আরোহী। এরপরই বিশ্বজুড়ে বয়কট করা হয় এই সিরিজের বিমান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জলশক্তি নির্ভর আরক পারমাণবিক কেন্দ্র সংস্কারের পর একাংশ খুলে দেওয়ার ঘোষণা দিল ইরান। সোমবার তথ্যটি নিশ্চিত করে দেশটির ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানান, জলশক্তি থেকে উৎপাদিত আইসোটোপ ব্যবহৃত হবে চিকিৎসা ও কৃষিকাজে। এর জন্য নতুনভাবে ডিজাইন করা হচ্ছে আরক কেন্দ্রের। নিয়ন্ত্রণ কক্ষটি তৈরি হতেই 5 থেকে 6 মাস সময় প্রয়োজন। অন্যান্য সংস্কার শেষ হতে প্রয়োজন আরও 1 বছর। সালেহি জানান, 2021 সালের মার্চ মাস থেকে পারমাণবিক কেন্দ্রটি কার্যকর হবে। 2015 সালে 6 পরাশক্তির সাথে ইরান ঐতিহাসিক পরমাণু চুক্তিতে পৌঁছায়। সে বছরই পরমাণু বোমা তৈরির অন্যতম উপাদান প্লুটোনিয়াম তৈরি হচ্ছে এই অভিযোগে কেন্দ্রটি বন্ধ করা হয়।
সাংবিধানিক টানাপোড়েনের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইরাক। সোমবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার কথা থাকলেও আবারও ব্যর্থ দেশটির পার্লামেন্ট। সাংবিধানিক পরিবর্তনের দাবিতে সোমবার রাজপথে নামে হাজারো মানুষ। বিভিন্ন এলাকায় চলে সহিংসতা, অগ্নিসংযোগ। বন্ধ করে রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতর। অচল রাজধানী বাগদাদও। রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের দাবিতে প্রায় 3 মাস ধরে বিক্ষোভ চলছে ইরাকে। প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে চলছে বিবাদ। আটলান্টিক মহাসাগর থেকে একটি ট্রলার বোঝাই 52 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন। সোমবার রেড ক্রস এবং স্প্যানিশ পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে গ্রান কানারিয়ার একটি বন্দরে নেওয়া হয়। উদ্ধারের পর দেওয়া হয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা। উদ্ধারকৃতরা বেশিরভাগই আফ্রিকার দেশগুলোর নাগরিক। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের 1 ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সমুদ্রপথে স্পেনে ঢুকেছে 24,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। তবে এই সংখ্যা গত বছরের চেয়ে 29% কম। রাশিয়ার বড় দুটি শহরের সাথে ক্রাইমিয়ার যোগাযোগে রেল সেতু উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার উদ্বোধনের পর নিজেই ট্রেনের যাত্রী হয়ে সেতুটি পাড়ি দেন পুতিন। ক্রাইমিয়ায় বড় ধরনের অবকাঠামোগত প্রকল্পগুলোয় বিনিয়োগে রাশিয়ার সদিচ্ছা প্রমাণিত হয়েছে দাবি পুতিনের। জানান, বছরে প্রায় 140 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন এই সেতুর মাধ্যমে। এছাড়া 1,30,00,000 টন মালামাল পরিবহন করা যাবে এই পথে। এটি তৈরিতে খরচ হয়েছে $340 কোটি। তবে সেতু নির্মাণের বিরোধিতা করেছে ইউক্রেন। সেতু উদ্বোধনের পর ইউক্রেনের সাথে এর সংযোগকারী পথটি বন্ধ করে দিয়েছে রাশিয়া। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। দোরগোড়ায় বড়দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি থেকে শুরু করে গৃহসজ্জার নানা উপকরণ কেনার ধুম ক্রেতাদের মাঝে। বিশেষ প্রার্থনার জন্য তৈরি গির্জাগুলো। ইউরোপ আমেরিকার পাশাপাশি বর্ণিল আয়োজন চলছে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোয়। প্রতি বছরের মতো উত্তর মেরুর বাড়ি থেকে উপহার নিয়ে ক্রিসমাস ভ্রমণে বের হয়েছেন সান্তা ক্লজ। ক্রিসমাস মানেই সান্টা ক্লজ, যার উপহারের অপেক্ষায় শিশুরা। প্রচলিত বিশ্বাস, ক্রিসমাসের আগের সন্ধ্যায় শিশুদের উপহার পৌঁছে দেন সান্টা। ঘরে ঘরে উপহার বিলির উদ্দেশ্যে আর্কটিক সার্কেল থেকে যাত্রা শুরু করলেন সান্টা। ফিনল্যান্ডে সান্টার বাড়িতে হাজির হয়ে তাকে বিদায় জানান ভক্তরা। শুভকামনা জানান সান্টা। সব প্রস্তুতি শেষ, এবার বিশ্বজুড়ে মানুষকে আনন্দ দেওয়ার পালা। আশা করি পরিবার ও বন্ধুদের নিয়ে সুন্দর ও আনন্দদায়ক হবে সবার ক্রিসমাস। ক্রিসমাস উপলক্ষে দেশে দেশে নানা আয়োজন, পুতুল নাচ, থিয়েটার সহ আছে ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক আয়োজন। ক্রিসমাসের অপেক্ষায় তারকারাও। আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো ক্রিসমাসে শিশুরা যখন সান্টার দেয়া উপহার খুলে দেখে। সান্টা এলে আমি নিজেই খুবই উৎফুল্ল হয়ে পড়ি। মনে হয় আমি যেন এক শিশু। আমার খুব পছন্দ ক্রিসমাসের রান্না বান্না করা। পরিবার ও বন্ধুদের নিয়ে হইচই খাওয়া দাওয়া করে ক্রিসমাসের আনন্দ উপভোগ করি। ইউরোপ আমেরিকা ছাড়াও এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারও বড়দিনের মূল আয়োজন থাকবে যিশুর জন্মস্থান বেথেলহামে। বিশ্বজুড়ে গির্জাগুলোতে চলছে বিশেষ প্রার্থনার প্রস্তুতি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে 200 বছরের মধ্যে প্রথমবারের মতো ক্রিসমাসের আয়োজন নেই প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শেষ করব যমুনা আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। ঝাড়খণ্ডেও ক্ষমতার নিয়ন্ত্রণ হারালো বিজেপি। নাগরিকত্ব আইন ও এনআরসির নামে বিভাজনের রাজনীতি করছেন মোদি, দাবি বিরোধীদের। ইদলিব অভিযানে বাস্তুচ্যুত 1,20,000-এর বেশি সিরীয় উদ্ধারে জাতিসংঘের 6 ঘন্টার অস্ত্রবিরতির প্রস্তাব। ক্রিসমাস উদযাপনে প্রস্তুত বিশ্ব। বর্ণিল আয়োজনে ভাসছে নানা দেশ। উপহারের গাড়ি নিয়ে ভ্রমণে সান্তা ক্লজ। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।